Hello friends, welcome to my channel Mastiki Pathshala where you learn English better through Bengali যেখানে তোমরা ইংরেজি শিখবে বাংলায় অনেক বেটার ভাবে। WBCS প্রিলিমস 2024 পরীক্ষা হতে চলেছে নেক্সট মান্থে এবং আমরা সেই জন্য ইংলিশ প্রিপারেশনকে জোরদার করার জন্য মক টেস্ট সিরিজ নিয়ে আসছি এবং আজকে সেই মক টেস্ট সিরিজের সেকেন্ড মক টেস্ট। বিসিএস পরীক্ষায় যে প্রিলিমসে ইংলিশ সিলেবাস রয়েছে সেই ইংলিশ সিলেবাস পুরোটাই কভার করার চেষ্টা করা হচ্ছে বিভিন্ন টপিক ওয়াইজ ক্লাসের মাধ্যমে এবং তার পাশাপাশি মক টেস্ট সিরিজ নিয়ে আসা হয়েছে। এই সমস্ত ক্লাসের মধ্যে দিয়ে তোমাদের সিলেবাস কমপ্লিট করা হবে, সিলেবাস রিভিশন হবে এবং অবশ্যই তোমাদের মধ্যে একটা কনফিডেন্স তৈরি করার চেষ্টা করা হচ্ছে যাতে তোমরা পরীক্ষাতে খুব ভালো মতো পারফর্ম করতে পারো। পরীক্ষাতে ইংলিশে তোমরা আউট অফ 25টাই সঠিকভাবে আনসার করতে পারো। আশা করব ক্লাসগুলো ডেফিনেটলি তোমাদের হেল্প করবে ভালো স্কোর করতে। তাহলে শুরু করছি আজকে মক টেস্টের ক্লাস। ফার্স্ট কোয়েশ্চেন, in the following question select the related word from the given alternatives. Ontology being, aesthetics what? তোমরা অনেকেই বলতে পারো যে দিস ইজ নট আ কোয়েশ্চেন অফ ইংলিশ, লাইক ইংলিশ কোয়েশ্চেন নয়, এটা অনেকটা তোমার ওই জিআই এর মতো প্রশ্ন হয়ে যাচ্ছে, জেনারেল ইন্টেলিজেন্সের মতো প্রশ্ন হচ্ছে। বাট তোমাদেরকে বলি, তোমরা যদি খেয়াল রাখবে লাস্ট ইয়ার যে প্রশ্ন এসেছিল সেখানে একটি কোয়েশ্চেন ছিল অড ম্যান আউট বের করতে। তো অড ম্যান আউট বের করা যে প্রশ্নটা ছিল সেটাও কিন্তু ইংলিশ থেকে, যেরকম আমরা ট্রেডিশনাল ইংলিশ দেখেছি তেমন প্রশ্নটা নয়, সেটা কিন্তু জিআই এর পার্ট। যারা বিভিন্ন কম্পিটিটিভ এক্সাম পরীক্ষা দাও তারা জানো যে জেনারেল ইন্টেলিজেন্সের যে প্রশ্নগুলো আসে তার মধ্যে কিন্তু এরকম অ্যানালজির প্রশ্ন থাকে, তুলনা করার প্রশ্ন থাকে, সেখান থেকে কিন্তু এই প্রশ্ন। তো আশা করব তোমরা ডেফিনেটলি একটা পরীক্ষার মাইন্ডসেট নিয়ে কোয়েশ্চেনগুলো সলভ করবে, কারণ তোমাদের পরীক্ষাতে আমরা দেখতে পাচ্ছি প্রত্যেক বছরই ওরা কিছু না কিছু নতুন ধরনের প্রশ্ন অ্যাড করছে। সো আমরা সেইভাবে প্রস্তুত করব নিজেদেরকে এবং তাই জন্য মক টেস্টেও আমি চেষ্টা করছি বিভিন্ন টাইপের কোয়েশ্চেন ইনক্লুড করতে প্রত্যেকটা মক টেস্টে। তো এখানে বলছে অন্টোলজি বিইং এস্থেটিক্স এর সাথে কিসের মিল থাকবে। এখন অন্টোলজি বিইং এটা বুঝতে গেলে তোমাকে জানতে হবে অন্টোলজি বিষয়টা কি। তো অন্টোলজি ইজ দি ব্রাঞ্চ অফ ফিলসফি দ্যাট স্টাডিজ বিইং অর এক্সিস্টেন্স। এই যে আমাদের অস্তিত্ব, প্রাণের যে অস্তিত্ব, প্রাণীদের যে অস্তিত্ব, তাদের যে বিইং, তাদের যে সত্তা, এইটা নিয়ে যে স্টাডি করা হয় তাকে বলছে অন্টোলজি। তাহলে অন্টোলজি স্টাডি করে বিইং এই বিষয়টা নিয়ে বা এক্সিস্টেন্স বিষয়টা নিয়ে। তেমনি ভাবে এস্থেটিক্স কি বিষয়ে স্টাডি? বিউটি, লজিক, নলেজ, রিয়ালিটি। দেখো এস্থেটিক্স হচ্ছে স্টাডি করে বিউটিকে, আর্টকে, বিভিন্ন টেস্ট, তোমার রুচি, তোমার শিল্পবোধ, সৌন্দর্যবোধ, বুঝতে পারলে? সো এস্থেটিক্স এর সাথে বিউটির সম্পর্ক রয়েছে। সো অপশন এ হবে রাইট আনসার। Question number 2, select the most appropriate antonym of the given word. ফ্লিটিং, ফ্লিটিং শব্দটার অ্যান্টনি বা বিপরীত শব্দ বলা হয়েছে। দেখো ফ্লিটিং মানে হচ্ছে যেটা বলতে পারো যে বয়ে চলেছে বা যেটা আস্তে আস্তে পেরিয়ে চলেছে। ধরো টাইম ইজ ফ্লিটিং, টাইমটা কি সবসময়, টাইম কিন্তু প্রবাহমান, টাইম চলছে, টাইমটা এগিয়ে চলেছে, সবসময় পরিবর্তন হচ্ছে, ঠিক আছে, এবং খুব ক্ষণস্থায়ী। বলছে শর্ট লিভড, ট্রানজিয়েন্ট, এন্ডিওরিং, মোমেন্টারি। তাহলে ফ্লিটিং মানে কিন্তু শর্ট লিভ যেটা অল্প সময়ের জন্য, ট্রানজিয়েন্ট ক্ষণস্থায়ী, মোমেন্টারি সেই মুহূর্তের, এগুলো সবই সিনোনিম হচ্ছে। তাই এগুলো কোনোটাই সঠিক উত্তর হবে না। সঠিক উত্তর হবে অপশন সি, এন্ডিওরিং, অর্থাৎ যেটাকে তুমি দীর্ঘদিন টিকিয়ে রাখতে পারছো, যেটা সহ্য ক্ষমতা রয়েছে, যেটা টিকে আছে, এন্ডিওরিং টিকে আছে। তাহলে ফ্লিটিং মানে যদি হয় প্রবহমান বা যেটা প্রত্যেক মুহূর্তে বদলে চেঞ্জ হচ্ছে, ক্ষণস্থায়ী, তার অপোজিট হবে এন্ডিওরিং বা বলতে পারো যেটা দীর্ঘস্থায়ী। সো সঠিক উত্তর হবে অপশন সি। Question number 3, choose the most suitable option to replace the highlighted part of the sentence. হাইলাইট করা অংশটা বলা হয়েছে রিপ্লেস করতে। I am used to get up early every morning. I am used to get up early every morning. আমি অভ্যস্ত প্রত্যেকদিন সকালবেলা ঘুম থেকে উঠতে। এই যে টু গেট আপ, এইটাকে বলা হচ্ছে
চেঞ্জ করা যাবে কিনা। দেখো, এই যে ইউজড কথাটা আছে, এই ইউজড এর দু রকম মিনিং। যখন ইউজড টু বলতে আমরা কোনো পাস্ট হ্যাবিটকে বোঝাই, ভালো করে বুঝবে এটা। যখন ইউজড টু বলতে আমরা কোনো পাস্ট হ্যাবিট বা অতীতের অভ্যাসকে বোঝাই, তখন তারপরে আমরা ভি ওয়ান বসাই, অর্থাৎ ভার্বের প্রেজেন্ট ফর্ম বা বেস ফর্ম বসাই, কারণ সেটা অতীতের অভ্যাসকে বোঝাচ্ছে। ইউজ টু, তারপরে একটা ভি ওয়ান বসছে, এবং এক্ষেত্রে এই যে টু প্লাস ভি ওয়ান, এটা কিন্তু ইনফিনিটিভ হিসেবে বসানো হচ্ছে, এটা ইনফিনিটিভ হিসেবে বসানো হচ্ছে। কিন্তু যদি তোমাকে বলা হয় যে ইউজ টু, দেখো এখানে বলছে আই অ্যাম ইউজ টু গেট আপ, বিষয়টা হচ্ছে এখানে অ্যাম কিন্তু সাবজেক্ট, এখানে অ্যাম কিন্তু সাবজেক্ট, ঠিক আছে? তাহলে এটা একটা ফ্রেজ হচ্ছে, তাহলে অ্যাম অর্থাৎ বি ভার্ব প্লাস ইউজ টু প্লাস তোমাকে তখন এরপরে জিরান্ড বসাতে হবে। জিরান্ড অর্থাৎ ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে আইএনজি বসাতে হবে, এবং সেটা নাউনের মতো কাজ করবে। অর্থাৎ যখন তুমি বলছো যে একটা বি ভার্ব আছে অ্যাম, তারপরে ইউজ টু, এটা একটা ফ্রেজ হচ্ছে, এবং তারপর তোমাকে জিরান্ডিয়াল ভার্ব অর্থাৎ ভি ওয়ানের সাথে আইএনজি বসাতে হবে। সেক্ষেত্রে যেটা বলছে টু গেট আপ, এটা অ্যাকচুয়ালি হয়ে যাবে যে আই অ্যাম ইউজ টু গেটিং আপ, এখানে গেটিং আপ হবে, ইউজ টু গেটিং আপ। দুটোর মধ্যে কনফিউজড হলে হবে না যে ইউজ টু তো তারপরে ভি ওয়ান বসে, তাহলে এখানে গেটিং কেন হচ্ছে। আমি তোমাদের পরিষ্কার বোঝানোর চেষ্টা করলাম যে ইউজ টু, যদি ইউজডটা আমি ভার্ব হিসেবে ব্যবহার করতাম যে আই ইউজ টু ডু দ্যাট, মানে আমি এটা করতাম অতীতের অভ্যাস, তখন ইউজডটা ভার্ব হতো। কিন্তু এখানে আই অ্যাম, অ্যামটা হচ্ছে ভার্ব, ইউজড কিন্তু ভার্ব নয় এখানে। সুতরাং একটা ফ্রেজ হচ্ছে যে বি ভার্ব তারপরে ইউজ টু তারপরে জিরান্ডিয়াল ভার্ব বা নাউন হিসেবে বসানো হবে। তো সঠিক উত্তর হবে আই এম ইউজ টু গেটিং আপ। তাহলে যদি এই দুটো সেন্টেন্সকে আমি দুরকম ভাবে বলি যে আই ইউজ টু ওয়েক আপ আর্লি, আই ইউজ টু ওয়েক আপ আর্লি, অর্থাৎ এখানে দেখো আমার অভ্যাস ছিল, এখানে ইউজটা হচ্ছে ভার্ব, তারপরে টু প্লাস ভি ওয়ান, এটা কিন্তু ইনফিনিটিভ বসানো হলো। কিন্তু যদি আমি এরকম বলি যে আই অ্যাম ইউজড টু ওয়েকিং আপ আর্লি, তাহলে দেখো এখানে অ্যাম এটা হচ্ছে ভার্ব, আর ইউজ টু ওয়েকিং আপ এটা কিন্তু একটা ফ্রেজ হচ্ছে। এবং এই প্রথম সেন্টেন্সটা তোমার পাস্টের কোনো হ্যাবিটকে বোঝাচ্ছে যে আমি অনেক সকালে ঘুম থেকে উঠতাম, আর দ্বিতীয় সেন্টেন্সটা আই অ্যাম ইউজ টু ওয়েকিং আপ আর্লি, এটা অবশ্যই তোমার প্রেজেন্টের হ্যাবিটকে বোঝাচ্ছে কি বর্তমানে আমার অভ্যাস সকাল সকাল ঘুম থেকে ওঠা। তাহলে কোথায় ইউজ টুর পরে ভি ওয়ান বসছে আর কোথায় ইউজ টুর পরে জিরান বসাচ্ছি, এই দুটোর মধ্যে নিশ্চয়ই পার্থক্যটা তোমরা করতে পেরেছো। এখানে ইউজটা ভার্ব হচ্ছে আর এখানে অ্যাম বি ভার্বটা ভার্ব হচ্ছিল, ঠিক আছে? Question number 4. Choose the most suitable option to replace the highlighted part of the sentence. I suggested that he goes to the veterinary surgeon immediately as his dog was not well. I suggested that he goes to the veterinary surgeon. আমি তাকে সাজেস্ট করলাম যে তার হি গোজ টু, যাতে সে যায় ভেটেরিনারি ডাক্তারের কাছে ইমিডিয়েটলি, কারণ তার ডগ সুস্থ নয়। দেখো আমি সাজেস্ট করলাম, তাহলে সাজেস্ট করলে কিন্তু এখানে শুড বসানো হয়, দ্যাট হি শুড তারপরে ভি ওয়ান, তাহলে শুড গো, হি শুড গো, এটা একটা আনসার হবে, এখানে কিন্তু গোজ হবে না। তাহলে যখন সাজেস্ট করা হচ্ছে, রেকমেন্ড করা হচ্ছে, ঠিক আছে, তখন কিন্তু আমরা শুড প্লাস ভি ওয়ান বলবো, যে আমি সাজেস্ট করলাম তোমার যাওয়া উচিত, যেহেতু প্রস্তাবনা দেওয়া হচ্ছে, প্রস্তাব করা হচ্ছে, তখন সেটা উচিত অর্থে ব্যবহৃত হচ্ছে, হি শুড গো। ওকে, এটা একটা সলিউশন। দ্বিতীয় সলিউশন হচ্ছে যখন আমরা সাজেস্ট বলছি, যখন আমরা সাজেস্ট বলছি, আমরা রেকমেন্ড বলছি, ঠিক আছে, আমরা ডিমান্ড বলছি, তখন এগুলোর পরে আমরা কি করব,
বেস ফর্ম বসাবো, বেস ফর্ম বসাবো। এগুলোর পরে দ্যাট আসছে, তারপরে সাবজেক্ট আসছে এবং তারপরে বেস ফর্ম বসছে, V1 বা বেস ফর্ম বসছে। আর বেস ফর্মের সাথে কিন্তু ইএস যুক্ত হয় না, শুধু এস যুক্ত হয়। তাহলে আই সাজেস্টেড দ্যাট হি গো টু দি ভেটেরিনারি সার্জন। যদিও এখানে হি আছে, হি এর পরে গোজ হওয়া উচিত, কিন্তু যখন এই স্ট্রাকচারটা ফলো হচ্ছে, আই সাজেস্ট বা রেকমেন্ড বা ডিমান্ড এবং তারপরে দ্যাট আছে, তারপরে সাবজেক্ট আছে এবং তারপরে কিন্তু বেস ফর্ম বসাতে হবে। তাহলে এটার উত্তর আমরা দুভাবে করতে পারি। একটা, যেহেতু সাজেস্টেড আছে, আমরা বলতে পারি হি শুড গো, একটা শুড যুক্ত করতে পারি হেল্পিং ভার্ব, এবং গো মেইন ভার্ব লিখতে পারি, কারণ আমরা যদি মডেলের পরে V1 বসে। আর একটা হচ্ছে আই সাজেস্ট দ্যাট হি গো টু দি ভেটেরিনারি সার্জন। সুতরাং সেক্ষেত্রে সঠিক উত্তর হচ্ছে হি গো টু দি ভেটেরিনারি সার্জন, কারণ এখানে শুড দিয়ে শুডের পরে গোস বলেছে, শুডের পরে গো হওয়া উচিত, এটা সঠিক উত্তর হবে না। সঠিক উত্তর হবে অপশন সি। দেখো, যে কনসেপ্টগুলো তোমাদেরকে শেখানো হচ্ছে প্রশ্নের মাধ্যমে, তোমরা অবশ্যই সেই কনসেপ্টগুলো ভালো করে শেখো এবং নোট করো, কারণ গ্রামারের এই কনসেপ্টগুলো ডেফিনেটলি তোমাদের হেল্প করবে পরীক্ষায় ভালো স্কোর করতে। নেক্সট কোয়েশ্চেন, চুজ দি কারেক্ট ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউট ফর আ গভর্নমেন্ট কন্ট্রোল বাই দি রিচ অ্যান্ড পাওয়ারফুল। যখন বড়লোক শ্রেণী এবং ক্ষমতাবান মানুষজন কোনো সরকারকে পরিচালনা করেন, কন্ট্রোল করেন, সেই সরকারকে কি বলা হয়? অলিগার্চি, বিউরোক্রেসি, প্লুটোক্রেসি, টেকনোক্রেসি। দেখো, টেকনো মানে টেকনোলজির দ্বারা যে সরকার চালনা করা হচ্ছে, এটা সঠিক উত্তর হবে না। এখানে হচ্ছে প্লুটোক্রেসি। প্লুটোক্রেসি মানে হলো যখন বড় লোকদের দ্বারা বা পাওয়ারফুল লোকজনের দ্বারা কোনো গভর্নমেন্টকে কন্ট্রোল করা হয়। তো সঠিক উত্তর হবে অপশন সি, প্লুটোক্রেসি। বিউরোক্রেসি মানে হচ্ছে আমলাতন্ত্র, যেখানে বলতে পারো যে অ্যাডমিনিস্ট্রেশন সরকার চালনা করছে, এটা সঠিক হবে না। অলিগার্চি হচ্ছে যখন একটা পার্টিকুলার গ্রুপ, একটা 3-4 জনের একটা গ্রুপ যখন কোনো সরকারকে চালনা করছে, তখন তাকে বলে অলিগার্চি, এটাও সঠিক উত্তর হবে না। রাইট আনসার হবে অপশন সি, প্লুটোক্রেসি। Question number 6. Choose the most suitable option to replace the highlighted part of the sentence. It is high time you must follow a proper routine. দেখো, ইউ মাস্ট ফলো আ প্রপার রুটিনটাকে বলা হচ্ছে ফলোড আ প্রপার রুটিন, মাস্ট হ্যাভ ফলোড, ফলো, উইল ফলো। বিষয়টা হচ্ছে ইট ইজ হাই টাইম। যখন এই রকম ফ্রেজ থাকে, ইট ইজ হাই টাইম বা ইট ইজ টাইম, এরকম ফ্রেজ থাকে, তারপরে আমাদেরকে পাস্ট টেন্স বসাতে হয়, পাস্ট টেন্স, পাস্ট ফর্ম বসাতে হয় ভার্বের। বিষয়টা হলো ইট ইজ হাই টাইম, কথাটার মানেটা হচ্ছে যে কোনো একটা কাজ অতীতকালে করা উচিত ছিল, তখন করা হয়নি, এখন করতে বলা হচ্ছে। অর্থাৎ একটা কাজ যেটা অতীতকালে করার কথা ছিল সেটা তখন করা হয়নি, এখন করতে বলা হচ্ছে। এবং সেই সেন্সে যেহেতু অতীতের কাজ, তাই জন্য আমরা এখানে পাস্ট টেন্স ব্যবহার করি। সো ইট ইজ হাই টাইম ইউ, এখানে ফলো ভার্ব আছে, তাহলে ফলোর পাস্ট ফর্ম বসবে, ফলোড আ প্রপার রুটিন। সো অপশন এ হবে রাইট আনসার। ইট ইজ হাই টাইম ইউ ফলোড আ প্রপার রুটিন। যথার্থ সময় এসেছে তোমার প্রপার রুটিন ফলো করতে। সো এক্ষেত্রে আমরা বলবো সঠিক উত্তর হবে অপশন এ। কোয়েশ্চন নাম্বার 7, আইডেন্টিফাই দি মিসস্পেলড ওয়ার্ড। বানান ভুল কোথায় আছে? অ্যাকোমোডেশন, অকারেন্স, মেইনটেনেন্স, রেনেসা। প্রত্যেকটা খুব ইম্পর্টেন্ট শব্দ, পরীক্ষাতে এই শব্দগুলো ডেফিনেটলি থাকে, বিভিন্ন পরীক্ষাতে আমি দেখেছি। দেখো, অ্যাকোমোডেশনে ডাবল সি ডাবল এম, খুব ইম্পর্টেন্ট, ডাবল সি ডাবল এম, এগুলো মনে রাখা। যেমন কমিটি শব্দটা, কমিটি শব্দটা খুব মজা, সিও ডাবল এম আই ডাবল টি ডাবল ই, কমিটি, ডাবল এম ডাবল টি ডাবল ই। এরকম ভাবে দেখবে এম্বারেসমেন্ট, হ্যারাসমেন্ট, এই শব্দগুলো ভালো করে তোমরা মুখস্থ রাখবে। তাহলে এখানে অ্যাকোমোডেশন শব্দটা কিন্তু সঠিক, ভুল নেই। সিতে বলছে মেনটেন্যান্স, এটাও কিন্তু কোথাও ভুল নেই। ডিতে বলছে রেনেসা, খুব কঠিন শব্দ, উচ্চারণটাও খুব কঠিন। রেনেসা দেখো, আর ই এন এ আই ডাবল এস এ এন সি, এটাও কিন্তু বানান ভুল নেই। তাহলে বানান ভুল আছে অকারেন্সে, অকারেন্সে ডাবল আর, ডাবল সি ডাবল আর, তাহলে ও ডাবল সি ইউ ডাবল আর ই এন সি ই, অকারেন্সে ডাবল সি হয়, ডাবল আর হয়। তাহলে এক্ষেত্রে অপশন বি হবে রাইট আনসার, কারণ অকারেন্স শব্দটা বানান ভুল রয়েছে। Question number 8, change the following form from active to passive. Change the following form
ফ্রম অ্যাক্টিভ টু প্যাসিভ। ফর্ম এবং ফ্রম দুটোর উচ্চারণ আলাদা, দুটোর মানে আলাদা, পরিষ্কার করে তোমাকে জানতে হবে। ফর্ম মানে কোনো রূপ, আর ফ্রম মানে থেকে, ঠিক আছে? তাহলে এখানে বলছি চেঞ্জ দি ফলোইং ফর্ম, ফলোইং যে রূপটা আছে সেটাকে চেঞ্জ করতে হবে ফ্রম অ্যাক্টিভ টু প্যাসিভ, অ্যাক্টিভ থেকে প্যাসিভে। সামওয়ান মাস্ট হ্যাভ অল্টার্ড দি অ্যাক্সেস কোডস, এখানে মাস্ট হ্যাভ অল্টার্ড, এটা মাস্ট হচ্ছে মোডাল, এখানে মোডালের পারফেক্ট টেন্স আছে, হ্যাভ অল্টার্ড মোডালের পারফেক্ট টেন্স আছে। তাহলে আমরা অ্যাক্টিভে যে টেন্স ব্যবহার করব প্যাসিভেও একই টেন্স ব্যবহার করতে হবে, ঠিক আছে? তাহলে দেখো এখানে সাবজেক্ট কোনটা হবে, এই যে অ্যাক্সেস কোডস, এটা অবজেক্ট থেকে সাবজেক্ট হয়ে যাবে, দি অ্যাক্সেস কোডস। এখানে মোডাল ছিল মাস্ট, তাহলে মাস্ট মাস্টই থাকবে। এবং এখানে আছে হ্যাভ, তাহলে হ্যাভের সাথে হ্যাভ বিন হবে, হ্যাভ বিন। কিন্তু এখানে হ্যাভ অল্টার্ড হবে না, বি অল্টার্ড হবে না, হ্যাড হবে না। তাহলে সঠিক উত্তর হবে হ্যাভ বিন অল্টার্ড, অপশন এ হবে রাইট আনসার। অর্থাৎ দেখো এখানে বলছে দি অ্যাক্সেস কোডস, তারপরে মোডাল যেটা থাকে সেটাই বসাতে হয়, মাস্ট ছিল মাস্ট বসানো হয়েছে, এবং হ্যাভ আছে পারফেক্ট টেন্স, তাহলে একটা বিন বসানো হয়, সো হ্যাভ বিন এবং ভার্বের থার্ড ফর্ম অল্টার্ড। সো দ্য অ্যাক্সেস কোডস মাস্ট হ্যাভ বিন অল্টার্ড, অপশন এ হবে রাইট আনসার। কোয়েশ্চন নাম্বার 9, এখানেও ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউট দেওয়া হয়েছে, সামথিং দ্যাট ক্যানট বি রেড অর আন্ডারস্টুড বিকজ দি রাইটিং ইজ আনক্লিয়ার, কোনো কিছু পরিষ্কারভাবে পড়া যাচ্ছে না, বোঝা যাচ্ছে না, কারণ হাতের লেখাটা খুবই অপরিষ্কার। এই যে হাতের লেখা অপরিষ্কার, এটাকে কি বলা হয়? ইললেজিবল, ডেসিফারেবল, ইনঅডিবল, ইম্পারসেপ্টিবল। দেখো ইম্পারসেপ্টিবল মানে হচ্ছে যেটা তুমি লক্ষ্য করতে পারছো না বা দেখতে পারছো না পরিষ্কারভাবে। ঠিক কোনো কিছু পরিষ্কার করে পারসিভ করতে পারছো না, উপলব্ধি করতে পারছো না, বা ঠিক পরিষ্কার করে দেখতে পাচ্ছ না। এখানে কিন্তু দেখার কথা হচ্ছে না, হাতের লেখাটা আমি দেখতে পাচ্ছি কিন্তু পড়তে পারছি না, কারণ হাতের লেখাটা খুবই পেঁচিয়ে লেখা বা খুব অস্পষ্ট নোংরা ভাবে লেখা। ইনঅডিবল মানে কানে শুনতে না পাওয়া, অডিও মানে শুনতে পাওয়া, ইনঅডিবল মানে কানে শুনতে না পাওয়া, এটা সঠিক উত্তর হবে না। ডেসিফারেবল, দেখো ডিসাইফারেবল মানে হচ্ছে যেটা তুমি পড়তে পারবে, যেটা তুমি বুঝতে পারবে, ডিসাইফার করতে পারা, বুঝতে পারা, এটাও সেটা বলছে না। সঠিক উত্তর হবে অপশনে ইললেজিবল, মানে অস্পষ্ট হাতের লেখা যেটা পড়তে পারা যায় না, that cannot be read or understood, illegible. So option A is the right answer. Question number 10, appropriate synonym of the given word loquacious. লোকেশাস কথাটার সিনোনিম কি হবে? দেখো লোক, এলো কিউ বা লোকা, এটা মানে হচ্ছে টক, কথা বলা, এই রুটের মানে হচ্ছে কথা বলা। লোকেশাস মানে যে খুব বেশি কথা বলে, বাচাল যাকে বলে। টকেটিভ, রেটিসেন্ট, মিউট, হিয়ার, সঠিক উত্তর হবে অপশন এ, টকেটিভ বা খুব বেশি কথা বলা। রেটিসেন্ট কথার অর্থ হচ্ছে ইকোনমি অফ ওয়ার্ডস বা খুব কম কথা বলা, অলমোস্ট কথা নাই বলা, এটা কিন্তু সঠিক নয়। মিউট মানে চুপচাপ থাকা, বোবা থাকা, এটা সঠিক উত্তর হবে না। রাইট আনসার হবে অপশন এ, লোকেশাস মানে হলো টকেটিভ বা বাচাল বা খুব বেশি কথা বলা। Question number 11, select the correct option. He explained the concept so dash that even complex arguments appeared easy to grasp. He explained the concept, সে কনসেপ্টটা এক্সপ্লেন করলো, ব্যাখ্যা করলো, সো দ্যাট কিরকম ভাবে, যাতে করে ইভেন কমপ্লেক্স আর্গুমেন্টস, যাতে করে জটিল তর্কগুলো অ্যাপিয়ার্ড মনে হলো ইজি টু গ্র্যাস্প, খুব সহজেই বুঝতে পারা যাচ্ছে। গ্র্যাস্প মানে হচ্ছে আন্ডারস্ট্যান্ড করা, সহজেই বুঝতে পারা যায়। তাহলে সে কিভাবে কনসেপ্টটাকে ব্যাখ্যা করলো? ক্লিয়ার, ক্লিয়ারলি, ক্ল্যারিটি, ক্লিয়ারনেস। দেখো এখানে এক্সপ্লেন করেছে ভার্ব, কিরকম ভাবে এক্সপ্লেন করেছে, ভার্বের সম্পর্কে যখন বলছি তখন একটা অ্যাডভার্ব বসাতে হবে, এবং ক্লিয়ারলি এটা কিন্তু একটা অ্যাডভার্ব, মানে ক্লিয়ারলি শব্দটা একটা যে অ্যাডভার্ব সেটা আমরা খুব ক্লিয়ারলি বুঝতে পারছি। সো অপশন বি হবে রাইট আনসার, ক্লিয়ারলি এটা একটা অ্যাডভার্ব এবং সঠিক উত্তর হবে অপশন বি। কোয়েশ্চন নাম্বার 12, চুজ দি কারেক্ট মিনিং অফ ইডিয়ম সেল আইস টু অ্যান এস্কিমো। একজন এস্কিমোকে তুমি কি করছো? বরফ বিক্রি করছো। এস্কিমো অর্থাৎ বলতে পারো যে বরফের যে দেশের মানুষগুলো, তাদেরকে এস্কিমো বলা হচ্ছে, তাই তো? এস্কিমো মানে হচ্ছে যারা আর্কটিক রিজিয়ন, যেমন ধরো আলাস্কা বা কানাডা বা গ্রিনল্যান্ড, হ্যাঁ, বা
প্রচন্ড ঠান্ডা সাইবেরিয়া, এই সমস্ত দেশের যে মানুষগুলো থাকে, যে ইন্ডিজিনাস পিপল, সেখানকার যে আদি বাসিন্দা, তাদেরকে বলা হয় এস্কিমো। এবার এস্কিমোকে যখন তুমি বরফ বিক্রি করছো, ব্যাপারটা কিরকম? ব্যাপারটা হচ্ছে এস্কিমো যে বরফের দেশের মানুষ, তার ঘর ইগলু সেটা বরফ দিয়েই তৈরি হয়, তুমি তাকে বরফ বিক্রি করছো। অর্থাৎ যার কাছে অলরেডি জিনিসপত্র প্রচুর পরিমাণে আছে, তাকে সেই জিনিসটাই আবার বিক্রি করা হচ্ছে। So offer something to someone who already has plenty of it. অনেকটা তেলা মাথায় তেল দেওয়া, যে মাথায় তেল ভর্তি আছে তুমি সেখানেই তেল দিচ্ছ। অর্থাৎ যার কাছে প্রচুর বরফ আছে, সে বরফের মধ্যেই থাকে, তাকে বরফ বিক্রি করছো। সো অপশন এ ইজ দি রাইট আনসার। অফার সামথিং টু সামওয়ান হু অলরেডি হ্যাজ প্লেন্টি অফ ইট। দেখো সেম যে মিনিং, সেই মিনিং এ কিন্তু অনেকগুলো আমরা ইডিয়াম ব্যবহার করি। একটা হচ্ছে ক্যারি কোলস টু নিউ কাসল। নিউ কাসলটা জায়গার নাম যেখানে প্রচুর পরিমাণে কয়লা পাওয়া যায়, সেখানে তুমি কয়লা বয়ে বয়ে নিয়ে যাচ্ছ, যেটা বাংলায় বললাম তেলা মাথায় তেল দেওয়া। তারপরে আর একটা ইডিয়াম আছে প্রিচ টু দি কয়ার। দেখো কোয়ার মানে যারা চার্চে বা গির্জাতে যে প্রার্থনা সঙ্গীতগুলো করে, যে গ্রুপ মিউজিক যারা করছে, গান করছে, যে গ্রুপটা, তাদেরকে কোয়ার বলা হয়। এখন কোয়ার যারা লোকজনকে প্রিচ করে, লোকজনকে শিক্ষা দেয় গানের মাধ্যমে, ধর্মগ্রন্থের যে গানগুলো সেগুলোর মাধ্যমে লোকজনকে নীতি শিক্ষা দিচ্ছে, ধর্ম শিক্ষা দিচ্ছে, তাদেরকে তুমি প্রিচ করছো, তাদেরকে তুমি শেখাচ্ছ। যারা লোকজনকে শেখায় তুমি তাদেরকে শেখাতে যাচ্ছ, এটা একটা। আর একটা বলতে পারো যে টিচ ফিশ টু সুইম, মানে মাছকে শেখাচ্ছ সাঁতার কিভাবে কাটতে হয়। এই যে সবকটা ইডিয়াম বললাম, সেল আইস টু অ্যান এস্কিমো, ক্যারি কোলস টু নিউ কাসল, প্রিচ টু দি কোয়ার, টিচ ফিশ টু সুইম, এইগুলো সবকটার মানেই হচ্ছে তেলা মাথায় তেল দেওয়া। সো অপশন এ ইজ দি রাইট আনসার। Question number 13, which is the correct spelling of a word meaning independence in decision making? ডিসিশন মেকিং অর্থাৎ কোন রকম কোন সিদ্ধান্ত গ্রহণ করা, সিদ্ধান্ত তৈরি করাতে যখন কাউকে স্বাধীনতা দেওয়া হয়, তখন তাকে কি বলে? আসলে তাকে বলা হয় সভরেনিটি। সেই বিষয়টাকে বলা হয় সভরেনিটি বা সার্বভৌমত্ব। অর্থাৎ ডিসিশন তৈরি করতে পারছে তার নিজেরাই, তারা স্বাধীনভাবে কোনো সিদ্ধান্ত গ্রহণ করতে পারে। এই যে সভরেনিটি, এই শব্দটার যে কারেক্ট স্পেলিং সেটা কোথায় আছে? দেখো সভরিন, সভরিন SOVEREIGN, সভরিন বানানটা হচ্ছে SOVE তারপর রেন REIGN। একমাত্র অপশন এতে দেখো সঠিক আছে। তাহলে সভরেনিটি, তাহলে একটা TY যুক্ত হচ্ছে। সো অপশন এ ইজ দি রাইট আনসার, সভরেনিটি। SOVE তারপর রেন REIGN, রাজত্ব করা, ঠিক আছে, এবং তারপরে TY সভরেনিটি, অর্থাৎ যখন কোনো মানুষরা নিজেদের স্বাধীনতা তারা ব্যবহার করে কোনো ডিসিশন নিতে পারে। সো অপশন এ তে সঠিক বানানটা রয়েছে। কোয়েশ্চন নাম্বার 14, এখানে ইনডাইরেক্ট স্পিচে আনসার চেয়েছে। হি সেড আই শ্যাল নিড আ কপি অফ দি ডকুমেন্টস। তাহলে হি সেড তারপরে কমা, ইনভার্টেড কমা উঠে গিয়ে দ্যাট বসবে, এবং আই বলতে হি, তাহলে এখানে হি হবে, সব কটাতে দেখো তাই আছে। মানে শ্যাল আছে, তাহলে শ্যালটা পাস্ট টেন্সে হয়ে গেলে কিন্তু উইল হয় না, শ্যাল হয় না, ইজ গোয়িং টু হয় না, শ্যালটা উড হয়ে যায়। দেখো শ্যাল এবং উইল এই দুটোরই পাস্ট ফর্ম হচ্ছে উড। তোমার অনেকে ভুল ধারণা হচ্ছে উইলটা হয় উড, শ্যালটা হয় শুড। না, শুড কিন্তু একটা আলাদা শব্দ, শুড কিন্তু শ্যালের পাস্ট ফর্ম নয়, এটা কিন্তু প্রেজেন্ট টেন্সে আছে। তাহলে শ্যাল এবং উইলের পাস্ট ফর্ম হচ্ছে উড। তাহলে এই ক্ষেত্রে হবে হি উড নিড আ কপি অফ দি ডকুমেন্টস। অপশন ডি ইজ দি রাইট আনসার। Question number 15, antonym of the given word thrifty. thrifty, দেখো thrifty মানে হচ্ছে যে খুব বুঝে শুনে খরচা করে, খুব কিপটেমি করে, ঠিক আছে, কিপটেমি করে, মাইজারলি, কিপটেমি করে, বুঝে শুনে খরচা করে। এক্সট্রাভ্যাগেন্ট, থ্যাঙ্কফুল, ইনটলারেন্ট, ইনডিফারেন্ট। ইনডিফারেন্ট মানে হচ্ছে উদাস, অর্থাৎ যার কোনো কিছুতেই কোনো অ্যাটেনশন নেই, কোনো কিছুতে যার কোনো ইনভলভমেন্ট নেই, উদাস, এটা কিন্তু নয়। ইনটলারেন্ট অসহিষ্ণু, এটাও সঠিক হবে না।
থ্যাঙ্কফুল ও সঠিক উত্তর হবে না, রাইট আনসার হবে অপশন এ এক্সট্রাভ্যাগেন্ট। এক্সট্রাভ্যাগেন্ট মানে যে অপচয়, অর্থাৎ যে বেশি বেশি খরচা করে, যে অতিরিক্ত খরচা করে। তাহলে থ্রিফটি যে কম খরচা করে, হিসেবি হয়, তার অপোজিট হচ্ছে বেহিসেবি, এক্সট্রাভ্যাগেন্ট। সো অপশন এ ইজ দি রাইট আনসার। Question number 19. One word substitute. Someone who loves and admires himself the most. যখন কোনো মানুষ ভালোবাসে নিজেকে সব থেকে বেশি, অ্যাডমায়ার করে, নিজেকে নিজে শ্রদ্ধা করে, সম্মান করে সবচেয়ে বেশি, অর্থাৎ কোনো মানুষ যখন নিজেকেই নিজে সব থেকে বেশি ভালোবাসে, তখন তাকে কি বলা হয়? রেক্লিউস, নার্সিসিস্ট, অলট্রিস্ট, ওমনিশিয়েন্ট। দেখো, সিয়েন্ট মানে হচ্ছে নলেজ, ওমনিশিয়েন্ট মানে হচ্ছে অল নোয়িং, যে সবকিছু জানে, ওমনিশিয়েন্ট সর্বজ্ঞ, এটা সঠিক উত্তর নয়। অলট্রুইস্ট মানে যে সবার উপকার করে, সবার ভালো করে, ঠিক আছে, পরোপকারী, এটাও সঠিক উত্তর হবে না। রেক্লিউস অর্থাৎ যে একা একা থাকে, নির্জনে বসবাস করে, এটাও সঠিক উত্তর হবে না। রাইট আনসার হবে অপশন বি নার্সিসিস্ট। নার্সিসিস্ট মানে হলো যে ব্যক্তি নিজেকেই নিজে সব থেকে বেশি ভালোবাসে, নিজের প্রতি নিজে তার ভালোবাসা, নিজেকে নিজে সে অবসেসড, তাকে বলা হয় নার্সিসিস্ট। ঠিক আছে, তাকে বলা হয় নার্সিসিস্ট, অর্থাৎ যে খুব আত্মমুগ্ধ। ঠিক আছে, এক্ষেত্রে সঠিক উত্তর হবে অপশন বি নার্সিসিস্ট। কোয়েশ্চন নাম্বার 17, এখানে সেন্টেন্সটা ইজ ডিভাইডেড ইন্টু 4 segments. Identify the segment that contains a grammatical error. When I returned to the office, no work was left as my friend Rahul has done everything. When I returned to the office, যখন আমি অফিসে পৌঁছেছিলাম, no work was left, কোনো কাজ বাকি ছিল না, কারণ as my friend Rahul has done everything, কারণ আমার বন্ধু রাহুল সবকিছু করেছিল। দেখো, বিষয়টা হলো রিটার্ন, এখানে V2 অর্থাৎ পাস্ট টেন্স ব্যবহার করা হয়েছে, নো ওয়ার্ক ওয়াজ লেফট পাস্ট টেন্স ব্যবহার করা হয়েছে, কিন্তু হঠাৎ করেই বলছি মাই ফ্রেন্ড রাহুল হ্যাজ ডান, এটা কিন্তু আবার প্রেজেন্ট পারফেক্ট হয়ে গেল। এটা প্রেজেন্ট পারফেক্টের পাস্ট পারফেক্ট হওয়া উচিত, তাহলে সেক্ষেত্রে হবে হ্যাড ডান, আমার বন্ধু আগেই সব কাজ করে ফেলেছিল, এটা পাস্ট পারফেক্ট হবে। সুতরাং আমি বলতে পারি অপশন সি হবে সঠিক উত্তর, এখানে হ্যাজ নয় হ্যাড ডান হবে, পাস্ট পারফেক্ট টেন্স হবে। Question number 18, appropriate শব্দ দিয়ে fill in the blanks করতে হবে। When there are negative and toxic thoughts dash your mind, you can never think positively. যখন নেগেটিভ এবং বিভিন্ন টক্সিক চিন্তাভাবনা, দূষিত চিন্তাভাবনা তোমার মনকে কি করছে, তখন তুমি কিন্তু পজিটিভলি চিন্তাভাবনা করতে পারবে না। দূষিত চিন্তাভাবনা, নেগেটিভ চিন্তাভাবনা আমাদের মনকে কি করে? প্লটিং করে, শাউটিং করে, ক্লাউডিং করে, পারসুয়েডিং করে। দেখো, পারসুয়েড মানে কাউকে রাজি করানো। এখন আমাদের মনকে তো কখনোই নেগেটিভ আর টক্সিক চিন্তাভাবনা রাজি করাতে পারে না, এটা হবে না। প্লট করা মানে ষড়যন্ত্র করা, এটাও সঠিক হবে না। রাইট অ্যান্সার অপশন সি, ক্লাউডিং। দেখো, ক্লাউডিং ইওর মাইন্ড মানে হচ্ছে তোমার মনকে মেঘের মতো ঢেকে দেওয়া, মেঘাচ্ছন্ন করে ফেলা, তার মানে তোমার চিন্তাভাবনাগুলোকে আটকে দেওয়া। তাহলে ক্লাউডিং ইওর মাইন্ড মানে যে টক্সিক চিন্তাভাবনা বা নেগেটিভ চিন্তাভাবনা তোমার মনকে পুরোপুরি অন্ধকারে আচ্ছন্ন করে রাখে। সো সঠিক উত্তর হবে অপশন সি, ক্লাউডিং। Question number 19. I was running late, so I only had time for a dash shower. আমি, আমার দেরি হয়ে যাচ্ছিল, I was running late, আমার দেরি হয়ে যাচ্ছিল, সো আমার শুধুমাত্র সময় ছিল স্নান করবে। কিরকম স্নান করবে? কুইক শাওয়ার, হ্যাস্টি শাওয়ার, ফাস্ট শাওয়ার, শর্ট শাওয়ার। এখানে বলা হয় কুইক শাওয়ার, মানে চটজলদি দ্রুত স্নান করে নিল, কুইক শাওয়ার। হ্যাড টাইম ফর এ কুইক শাওয়ার, মানে দ্রুত চটজলদি স্নান করে নেওয়া, কুইক শাওয়ার কথাটা বলা হয়। সো অপশন এ ইজ দি রাইট আনসার। কোয়েশ্চন নাম্বার 20, একটা সেন্টেন্সকে চারটে পার্টে ভাগ করা হয়েছে, কোন পার্টে গ্রামাটিক্যাল এরর আছে বলতে হবে। One can never imagine how hot it gets in Delhi unless one doesn't go there in person. One can never imagine, কেউ কখনো কল্পনাই করতে পারবে না, how hot it gets in Delhi, দিল্লিতে কতটা গরম হয়, আনলেস যদি না, one doesn't go there in person, যদি না কোনো মানুষ সেখানে সশরীরে যায়। এখন ভুল দেখো, যখন এখানে আনলেস বলা হচ্ছে, যদি না, আনলেস নিজেই কিন্তু একটা নেগেটিভ ওয়ার্ড, আনলেস নিজেই একটা নেগেটিভ ওয়ার্ড।
আবার তার সাথে নট বসানো হচ্ছে, এটা কিন্তু ঠিক নয়। তাহলে যখন তুমি আনলেস ব্যবহার করছো, ইট ইটসেলফ ইজ আ নেগেটিভ ওয়ার্ড, তখন তুমি এর সাথে আর নট যোগ করতে পারবে না। তাহলে সঠিক উত্তর হবে অপশন বি, এবং উত্তরটা হচ্ছে আনলেস ওয়ান গোজ দেয়ার। আনলেস ওয়ান গোজ দেয়ার হবে, কারণ যেহেতু এখানে ওয়ান সিঙ্গুলার, তাহলে এখানে গোজ হবে। তাহলে আনলেস ওয়ান গোজ দেয়ার ইন পার্সন, অপশন বি হবে রাইট আনসার। কোয়েশ্চেন নাম্বার 21, আই অ্যাম টায়ার্ড ড্যাশ। আমি অপশনস দেখে বুঝতে পারছি এখানে ট্যাগ কোয়েশ্চেন করতে দেওয়া হয়েছে। দেখো এটাও একটা টেকনিক, যে পরীক্ষাতে অনেক সময় দেখবে ইনস্ট্রাকশন থাকে না কোয়েশ্চেনে। এক জায়গাতে ইনস্ট্রাকশন থাকলে ডেফিনেটলি প্রশ্নটা আনসার করতে সুবিধা হয়, কিন্তু অনেক সময় আমরা দেখি প্রশ্নের ইনস্ট্রাকশন থাকে না, ডিরেক্ট কোয়েশ্চেন থাকে। তোমাকে তখন অপশনস দেখে বুঝতে হয় কি চাইছে তোমার কাছ থেকে। আর অপশনস দেখে আমরা বুঝতে পারছি এখানে সবই ট্যাগ কোয়েশ্চেন করতে বলছে। তাহলে আই অ্যাম টায়ার্ড, আমি হই ক্লান্ত, এটা ট্যাগ কোয়েশ্চেন কি হবে? অ্যাম টাই, ডোন্ট আই, ওয়াজন্ট আই, আর্নট আই। দেখো যখন এখানে অ্যাম আছে তোমার ভার্ব, তখন তুমি যখন যদি এরকম করো অ্যাম নট আই, তাহলে সেটা শুনতে ভালো লাগে না, সেটা করা যায় না। তখন সেখানে করতে হয় আর দিয়ে, আর তার সাথে নেগেটিভ আর্নড, এবং তারপরে তোমার যে প্রোনাউন আই সেটা করতে হয়। প্রশ্নটা যেহেতু পজিটিভ রয়েছে, অ্যাফার্মেটিভ রয়েছে, তাই ট্যাগ কোয়েশ্চেনটা নেগেটিভ করতে হবে, এবং সেক্ষেত্রে আই অ্যাম টায়ার্ড সেটা হয়ে যাবে আর্নড আই। অপশন ডি ইজ দ্য রাইট আনসার। এখানে কিন্তু অ্যাম এর সাথে নট যুক্ত করে অ্যাম নট আই করা যাবে না, এখানে আর নিয়ে আসতে হবে, আর্নড আই। সো অপশন ডি ইজ দি রাইট আনসার। Question number 22, one word substitute. A person who travels on foot, পায়ে হেঁটে ঘোরে যে ব্যক্তি, তাকে কি বলা হয়? ডুয়েলার, ফ্লায়ার, রোভার, পেডেস্ট্রিয়ান। দেখো ডুয়েলার মানে কোথাও যে বসবাস করে তাকে বলা হয় ডুয়েলার, অর্থাৎ মানুষ যখন বসবাস করছে কোথাও তখন তাকে ডুয়েলার বলে, এটা সঠিক হবে না। তারপর বলছে ফ্লায়ার, যে ওড়ে ফ্লাই করে, এটাও সঠিক হবে না। রোভার মানে হচ্ছে যে ঘুরে বেড়ায়, ওয়ান্ডারার, যে ঘুরে বেড়ায়, এটাও সঠিক উত্তর হবে না, কারণ বলছে পায়ে হেঁটে ঘোরে। সঠিক উত্তর হবে অপশন ডি, পেডেস্ট্রিয়ান, অর্থাৎ পদব্রজে ঘোরে যারা, পেডেস্ট্রিয়ান। ঠিক আছে, তো সঠিক উত্তর হবে অপশন ডি। এখানে পেডো, পেডো মানে হচ্ছে ফিট, এই যে রুট ওয়ার্ডটা পিডো, সেখান থেকে ফিট অর্থাৎ পেডেস্ট্রিয়ান, যে পায়ে হেঁটে চলে। সো অপশন ডি ইজ দি রাইট আনসার। Question number 23, appropriate synonym of the given word final. ফাইনাল শব্দটা সিনোনিম কি হবে? ফরবিডেন, ফরমার, কনক্লুডিং, অ্যালাউড। দেখো ফাইনাল মানে একদম শেষ, তাই তো, অবশেষে। তাহলে ফরবিডেন মানে হচ্ছে নিষিদ্ধ, মানে প্রহিবিটেড কোনো জিনিস, নিষিদ্ধ কোনো জিনিস, এটা সঠিক উত্তর হবে না। ফরমার মানে আগের ব্যক্তি, সঠিক হবে না। অ্যালাউড মানে অনুমতি দেওয়া হলো, সঠিক হবে না। রাইট আনসার অপশন সি, কনক্লুডিং। কনক্লুড করা মানে হচ্ছে উপসংহার বা সবার শেষে, কনক্লুডিং সবার শেষে। তাহলে ফাইনাল এটা সিনোনিম হচ্ছে অপশন সি, কনক্লুডিং। Question number 24, rearrange the parts of the sentence in correct order. Peer pressure, পিয়ার প্রেশার মানে হচ্ছে বন্ধুদের চাপ। ঠিক আছে, এরপর পি কিউ আর এস চারটে পার্ট আছে, সঠিকভাবে সাজাতে হবে, বলতে হবে কিভাবে সাজালে একটা নির্দিষ্ট মিনিংফুল সেন্টেন্স হবে। তাহলে পিয়ার প্রেশারটা কি করছে? when it comes to choosing the right course and therefore career path and lack of guidance are some of the reasons for indecisiveness. বিষয়টা হচ্ছে যে পিয়ার প্রেশার, ঠিক আছে, এর সাথে দেখো আমি কিন্তু কোথাও কোনো ভার্ব দেখছি না। তাহলে পিয়ার প্রেশারটা কিন্তু শুধু একা সাবজেক্ট নয়, এর সাথে আরো কিছু সাবজেক্ট থাকবে, তারপরে ভার্ব আসবে। এবং সেখানে দেখো অ্যান্ড দিয়ে তুমি যুক্ত করছো, অ্যান্ড ল্যাক অফ গাইডেন্স। তাহলে পিয়ার প্রেশার এবং ল্যাক অফ গাইডেন্স দুটোকে একসাথে যুক্ত করে তারপরে দেখো আর এই ভার্বটা নিয়ে আসা হয়েছে। তাহলে আমাকে এরপরে আর দিয়ে শুরু করতে হবে। যখনই তুমি আর দিয়ে শুরু করবে তখন দেখো একটাই অপশন তোমার কাছে আছে, অপশন সি। তাই অপশন সি হবে সঠিক উত্তর। কারণ তুমি এখানে পি দিয়ে শুরু করতে পারবে না। পিয়ার প্রেশার when it comes to choosing the right, মানে পিয়ার প্রেশার when it, এটা কিন্তু দেখো একটা সাবজেক্ট আছে, তারপরে একটা
সাবক্লজ শুরু হয়ে যাচ্ছে, এটা কিন্তু এভাবে হচ্ছে না এখানে সঠিক। তাহলে এখানে পি দিয়ে শুরু করা যাবে না। এরপরে কিউ দিয়ে বলছে পিয়ার প্রেশার কোর্স তো হয় না এরকম, তাহলে অপশন বি দিয়েও হবে না। এস দিয়ে শুরু করছে পিয়ার প্রেশার দ্য রিজনস ফর ইনডিসাইসিভনেস, দুটোর মধ্যে কোনো মিল হচ্ছে না, তাহলে এস দিয়েও শুরু হবে না, তাহলে অপশন এও ভুল হবে। একমাত্র অপশন সি রয়েছে যেখানে আর দিয়ে শুরু করতে হবে। তাহলে পিয়ার প্রেশার অ্যান্ড ল্যাক অফ গাইডেন্স আর সাম অফ দি রিজনস, কিছু কারণের মধ্যে এইগুলো আছে ফর ইনডিসাইসিভনেস when it comes to choosing the right course। দেখো রাইট এর পরে কিন্তু কোর্স কথাটা আসে, রাইট কোর্স সঠিক পথ, ঠিক আছে। এবং সাম অফ দি রিজনস, সাম আছে তাহলে এখানে প্লুরাল হতে হবে, রিজনস আছে তাহলে আর এর পরে এস বসবে, ঠিক আছে। এবং এই যে রাইট কোর্স, তাহলে পি এর পরে কিউ বসবে, দেখো সেটাই আছে, তাহলে অপশন সি হবে রাইট আনসার। এবং আজকে ক্লাসে লাস্ট কোয়েশ্চেন, ইন্টারেস্টিং একটা কোয়েশ্চেন, अगेन তোমরা বলতে পারো জিআই এর প্রশ্ন, বাট এটা কিন্তু ইংলিশেরই প্রশ্ন, ডিকশনারি থেকে দেওয়া হচ্ছে। আমি চাই তোমরা এই ধরনের বিভিন্ন এক্সপেরিমেন্টাল যে কোয়েশ্চেন সেগুলো তোমরা সলভ করে তার প্র্যাকটিসটা রাখো। আফটার অ্যারেঞ্জিং দি গিভেন ওয়ার্ডস অ্যাকর্ডিং টু ডিকশনারি অর্ডার হুইচ ওয়ার্ড উইল কাম অ্যাট ফোর্থ পজিশন। এই যে পাঁচটা শব্দ দেওয়া আছে, বলতে হবে পাঁচটা শব্দকে তুমি যদি ডিকশনারিতে সাজাবে তাহলে 4 নম্বরে কোন শব্দটা আসবে। এখানে দেখো ওভারলোড আছে, ওভারপ্লে, ওভারলুক, ওভারলেন, ওভারল্যান্ড। দেখো এখানে ওভারের পরে এল দিয়ে 3টে শব্দ আছে এবং তারপরে প্লে, তো প্লে তো পরে আসবে। তাহলে প্রথমে দেখো ওভারলোডের এল দিয়ে 3টে শব্দ, ওভারলোড, ওভারলেন, ওভারল্যান্ড, 3টের মধ্যে তারপরে ওভারলুক আছে, কোনটা আগে? প্রত্যেকটা দেখো ও দিয়ে আছে দুটো আর এ দিয়ে আছে দুটো, তাহলে এ দিয়ে শব্দটা আগে আসবে, ওভারলে। এরপরে এখানে আই আছে, এখানে এন আছে, তাহলে প্রথমে আই আসে তারপরে এন আসে, তাহলে প্রথমে ওভারলেইন আসবে, তারপরে ওভারল্যান্ড আসবে, ঠিক আছে। তাহলে এল এর পরে এ দিয়ে শব্দগুলো হয়ে গেল। এরপরে ওভারলোড, ওভারলুক, তাহলে দেখো ওভারের পরে এল ও, এল ডাবল ও আগে না এল ও এ আগে? অবশ্যই এল ও এ আগে, তাহলে এল ও এডি লোড আগে হবে, তারপরে ওভারলুক হবে, তাহলে ওভার দিয়ে 4টে শব্দ হয়ে গেল, এবং তারপরে ওভার প্লে হবে, কারণ পি সবার পরে আসবে। তাহলে প্রথমে এল দিয়ে শব্দগুলো, তারপরে এল দিয়ে এল ও, এবং তারপরে ওভারপ্লে, 4টে শব্দ এবং 5টা শব্দকে পরপর সাজানো হয়েছে। এবার তোমাকে বলছে ফোর্থ পজিশনে কি আসছে, তাহলে এটা 1 নাম্বার, ওভারল্যান্ড 2 নাম্বার, ওভারলোড 3 নাম্বার, ওভারলুক 4 নাম্বার, ওভারপ্লে 5 নাম্বার, ফোর্থে আসছে ওভারলুক। সো অপশন ডি ইজ দি রাইট আনসার। ওভারলুক শব্দটা ফোর্থে আসছে। তোমরা আমাকে অবশ্যই কমেন্টে জানাবে আউট অফ 25 কতগুলো প্রশ্ন সঠিক উত্তর করতে পারছো। কোনো প্রশ্নে যদি কোয়েশ্চেনের আনসার নিয়ে তোমাদের প্রবলেম থাকে তোমরা অবশ্যই আমাকে কমেন্টে লিখে জানাবে। আশা করছি ক্লাসগুলো তোমরা দেখছো এবং অবশ্যই সেখান থেকে শিখতে পারছো। যদি ভিডিওটি ভালো লাগে ভিডিওটি লাইক করবে, শেয়ার করবে এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবে না। পরবর্তী লেসনে খুব শীঘ্র দেখা হবে। ততক্ষণ সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। থ্যাংক ইউ।